যাবজ্জীবন কারাদণ্ড? হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে কোর্টে রায় শুনে এসেছি। স্যাড, ভেরি স্যাড। আই মাস্ট মিট হিম। ওর সাথে দেখা করা দরকার। কি পাগলামো করছো? ওর সঙ্গে দেখা করে তুমি কি করবে এটা শুনি? হ্যাঁ, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। সাপ মরেছে কিন্তু লাঠিটা ভাঙেনি। এবার এই লাঠি দিয়ে সাপের বাচ্চাটাকে তুলে নিয়ে কোনো অনাথ আশ্রমে ফেলে দিয়ে এসো। 20 বছর পর যদি বেঁচে থাকে তাহলে জেল থেকে বেরিয়ে না পাবে সম্পত্তি, না পাবে ছেলে। আর ছেলে ছাড়া তো দলিল বেকার। তোমার একুল উকুল দুকুলি বেঁচে গেল। স্কাউন্ড্রেল, তুমি কি মানুষ? একটা ছোট্ট বাচ্চা যাকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি, তাকে তুমি অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসতে পারছো? আরে আমি তো তোমার চড় মেরেছি। কাজল শুনলে তোমার জুতো মারতে মারতে বের করে দিত। সোয়াইন। বৌদির মনে সন্দেহ ঢুকিয়ে দিতে হবে, এই তো? হ্যাঁ, যেইভাবে বলেছি ঠিক সেইভাবে বৌমার কানে পিস ঠেলে দিবি। কি হলো, হাসছো কেন? ওকে এ বয়সে দাদাবাবু কোনোদিন কোলেই নেয়নি, আজ একে কোলে নিয়ে কত আদর করলো। যাই বলুন বৌদি, নিজের রক্তের টানই আলাদা। দাও ওকে, ওর ঘুমোবার সময় হয়ে গেছে। বৌদি, তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না, ঠিক ভরসা পাচ্ছি না। কি কথা? সেদিন দেখলাম পাড়ার নাম করা কিছু গুন্ডাদের দাদাবাবু 500 টাকা নোটের কিছু বান্ডিল দিয়ে দিলেন। দাদাবাবু এত ভালো মানুষ, উনি কেন গুন্ডাদের টাকা দেন? বৌদি, গুন্ডারা কখনো ভালো কাজের জন্য টাকা নেয় না। চুপ, একদম কাঁদবে না। কাঁদলে একেবারে বাইরে ফেলে দিয়ে আসবো। তোমাকে আর ফেলতে হবে না বৌমা, সুদীপ তো সব ব্যবস্থা করে ফেলেছে। মানে? বলবো, তার আগে এই ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করো। তুমি কাউকে বলবে না। কি এমন কথা যার জন্য আমার ছেলেদের মাথায় হাত রেখে দিব্যি করতে হবে? শুনে তোমার রক্ত হিম হয়ে যাবে, শরীর কেঁপে উঠবে। তোমার এই 2 মানিকের মধ্যে 1 মানিককে সরিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এই আমি ছেলেদের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাউকে বলবো না। আপনি বলুন দাদা, কে আমার ছেলেকে সরিয়ে দিতে চাইছে? সুদীপ তো। কি বলছেন আপনি? হ্যাঁ, আজ রাতে 2 জন ভাড়াটে গুন্ডা এসে অরিন্দমের ছেলেটাকে তোমার বুক খালি করে নিয়ে চলে যাবে। ওরা ওকে খুন করবে। না। হ্যাঁ, সুদীপ তোদের অনেক টাকা দিয়েছে। কিন্তু কেন? নিজেকে বাঁচাতে, নিজের ছেলেকে বাঁচাতে। এই বাচ্চা বেঁচে থাকলে তোমার নিজের ছেলে যে ভিখিরি হয়ে যাবে। ভিখিরি হয়ে যাবে? হতেই হবে। সুদীপ তো তার সব সম্পত্তি লিখে দিয়েছিল এই ছেলেটার নামে, দলিলটাও দিয়েছিল ওর বাবাকে। সেই লোকটা এখন খুনের দায়ে জেল খাটছে, আর সুদীপ তো চাইছে এই সুযোগে ছেলেটাকে শেষ করে নিজের রাস্তা পরিষ্কার করতে। যাই বলুন বৌদি, নিজের রক্তের টানই আলাদা। দাদাবাবু এত ভালো মানুষ, উনি কেন গুন্ডাদের টাকা দেন? গুন্ডারা কখনো ভালো কাজের জন্য টাকা নেয় না। আমি তা হতে দেব না। তুমি তো চাইলেই হবে না বৌমা, সুদীপ তো যা ভাববে তাই করবে। আরে এইটুকারে দুধের শিশু। ও বোধহয় এসে গেছে। কাজল, কি দেখছো? তোমাকে। আমাকে?
আমি কি তোমরা অপরিচিত নাকি? সত্যি আজ আমি তোমাকে চিনতে পারছি না। কত সহজে নিজের চেহারাটাকে বদলে ফেলেছো তুমি। কাজল, তুমি কি সেই সুদীপ্ত যে আমার মুখের হাসি দেখবার জন্য নিজের জীবন দিতে পারত? তুমি কি সেই সুদীপ্ত যে আমার খালি বুক ভরিয়ে দেবার জন্য পরের ছেলেকে আমার কোলে তুলে দিয়েছিল? কাজল, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? নিজেকে প্রশ্ন করো সুদীপ্ত। আমি ভাবতেও পারিনি আমার সুদীপ্ত এতটা স্বার্থপর হতে পারে। কাজল, তুমি কিন্তু আমায় অপমান করছো। অপমান তো তুমি আমাকে করেছো সুদীপ্ত। তোমাকে নিয়ে বড় অহংকার ছিল আমার। সেই অহংকারকে দুপায়ে দলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো তুমি। লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি এতটা নিচে নেমে গেছো যে মানুষ খুন করতেও তোমার বুক এতটুকু কাঁপবে না। কাজল, মারো, থামলে কেন? আজ আর কোনো কিছুতেই আমি অবাক হব না। তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো। হ্যালো, কে? বৌদি? হ্যাঁ, কোনো প্রশ্ন করবি না। শুধু এইটুকু জেনে রাখ, আমার এক মূল্যবান সম্পদ তোর কাছে আমানত হিসেবে রাখবো। আমি এক্ষুনি আসছি। বৌদি, কোথায় যাচ্ছেন? তুমি সৌরভকে দেখো, আমি এক্ষুনি আসছি। এই আসছে। শিগগির স্টার্ট কর। শেষ, একদম শেষ। গোষ্ঠী শুদ্ধ শেষ। হ্যাঁ স্যার, ট্রাক দিয়ে রিক্সাটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছি স্যার। বাচ্চা না পেলে অরিন্দম জেল থেকে বেরিয়ে সম্পত্তি পাবে না, আর বউ না থাকলে সুদীপ্ত হবে পাগল। ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে? আচ্ছা, কি রকমের শাড়ি পরা বলুন তো? হ্যাঁ, সমস্ত শাড়ি রক্তে লাল হয়ে গেছে, চেনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি আসছি। লাশটা শনাক্ত করুন। দেখুন তো আপনার স্ত্রীর কিনা। ঘন্টা পাঁচেক আগে তো বৌদি ফোন করেছিলেন, এখানে আসবেনও বলেছিলেন, কিন্তু আসেননি তো। আচ্ছা আচ্ছা, শোনো, তোমার কাছে পৌঁছানো মাত্র তুমি টেলিফোন করে আমাকে জানিয়ে দেবে, বুঝেছো? ঠিক আছে, রাখছি। হ্যালো, মেডিকেল কলেজ হসপিটাল? আচ্ছা, বলতে পারেন তো আজ 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 রোড অ্যাক্সিডেন্টে কোনো মহিলা পেশেন্ট আপনাদের ওখানে ভর্তি হয়েছে কিনা? হ্যাঁ, কি বললেন? ভর্তি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি। অ্যাক্সিডেন্ট করে ওই মহিলা আজই এখানে এসেছে। আচ্ছা, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওর জ্ঞানটা কোনো ফিরল না। ও পেশেন্ট কি আপনার? হ্যাঁ। ও, দেখুন, আমি ডাক্তার না, আপনি ওনাকে বলুন। ওনাকে। ও ডাক্তারবাবু, ও
ওর জ্ঞান তো এখনো ফিরলো না। ধৈর্য ধরুন, এসে যাবে। উপরওয়ালাকে ধন্যবাদ দিন যে উনি এ যাত্রা প্রাণে বেঁচে গেছেন। স্যার, হুম সিটি স্ক্যান রিপোর্ট। হুম হুম যা সন্দেহ করেছিলাম তাই। কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, মৃত্যুর হাত থেকে উনি বাঁচলেও ওনার মাথায় যে প্রচন্ড আঘাত লেগেছে তার জন্য উনি এক অদ্ভুত রোগের শিকার হয়েছেন, যার নাম ব্রোকাস অ্যাফিসিয়া। এই এমন একটা রোগ যার ফলে পেশেন্ট জড় পদার্থে পরিণত হয়ে যায়, আই মিন প্যারালাইজড। উনি সব দেখবেন কিন্তু প্রকাশ করতে পারবেন না। সব বুঝবেন, অন্যকে বোঝাতে পারবেন না। সব শুনবেন কিন্তু জবাব দিতে পারবেন না। এই রোগের এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। ও কি কোনোদিন ভালো হবে না? অপারেশন করলে অনেক সময় রোগের ভালো হবার চান্স থাকে, কিন্তু সেটা বিরাট খরচার ব্যাপার। অবশ্য উত্তেজনায় বা প্রচন্ড মানসিক ধাক্কায় রোগী অনেক সময় ভালো হয়ে যায়, তবে সেটা ভাগ্য। চলো। তুমি কথা না বললে তোমার পরিচয় পাবো কি করে? ঠিকানা না দিলে ঘরের সম্মান ঘরে পৌঁছে দেবো কি করে? হে ভগবান, এ কি পরীক্ষায় তুমি আমায় ফেললে? রেডিও, টিভি, নিউজ পেপার সব জায়গায় খবর দাও। যেমন করে পারো কাজলকে খুঁজে বার করো, যেমন করে পারো। তুমি আমাকে একটু সময় দাও ভাই। আমার মন বলছে বৌমাকে আমরা পাবোই। নইলে আমি মরে যাবো, নইলে আমি মরে যাবো, সত্যি মরে যাবো, সত্যি মরে যাবো, সত্যি মরে যাবো। এত সহজে তোমার মরণ আমি চাই না ভাই। তোমার দেওয়া 5 আঙ্গুলের হিসেবটা আমার গালে এখনো লেগে আছে। আগে তার হিসেবটা নেই। আমার মতো রেডিও মেকানিক হয়ে কোনো লাভ নেই দাদু। তোকে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তৈরি করব। হ্যাঁ, বেশি রোজগার না করলে মায়ের অপারেশন করবি কি করে? কেঁদে কি করবি বল? তো চোখের জল শুধু পথ ভেজাবে, পথের ঠিকানা দেবে না। চল দাদু, বাজারটা সেরে আসি। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। গত 27শে সেপ্টেম্বর বিখ্যাত ব্যবসায়ী সুদীপ্ত মুখার্জির স্ত্রী শ্রীমতী কাজল মুখার্জি একটি বাচ্চা সহ নিখোঁজ হয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি এদের সন্ধান পান, তবে যোগাযোগের ঠিকানা মুখার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, 8A রাসেল স্ট্রিট, কলকাতা 7,71,000, অথবা মুখার্জি ম্যানশন, BC 71, সল্ট লেক সিটি, কলকাতা 7,64,000। ঘোষণাটি এখানেই শেষ হল। আর কতকাল তোমার ছবির দিকে তাকিয়ে আমার কথা বলতে হবে কাজল? আমি কি আর কোনোদিনই তোমার দেখা পাবো না? আমি কি কোনোদিনই জানতে পারবো না কোন অপরাধে তুমি আমার ছেড়ে চলে গেছো? তোমার অপরাধ একটাই বাবা, তুমি একজন নিষ্ঠুর হৃদয়হীনা মহিলাকে ভালোবেসেছিলে। সৌরভ, যাকে তুই মহিলা বলে অপমান করছিস সে তোর মা। মা? কাকে তুমি মা বলছো বাবা? মা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধুর শব্দ, যে শব্দের সঙ্গে মিশে আছে স্নেহ, মায়া, মমতা। ওই মহিলাকে মা বলে তুমি মা শব্দের অপমান করো না বাবা। আর যাকে তুই মা বলে অস্বীকার করছিস, ঘৃণা করছিস, এত বছরও যার ছবি তুই একবারও দেখতে চাসনি, আমি যদি বলি সেই মাকেই তুই সব থেকে বেশি ভালোবাসিস। নো অ্যাকসেপ্ট। নিজের সন্তানের জন্য যে মায়ের বুক এতটুকু কাঁদে না, তাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না। একবার এই মুখের দিকে তাকিয়ে বলতো, এই নিষ্পাপ মুখকে অন্যায় কাজ করতে পারে? পারে কি পারে না তার প্রমাণ তো তুমি নিজে বাবা।
যে মহিলা তার স্বামীর বিশ্বাস আর ভালোবাসাকে আঘাত করে, যে মহিলা নিজের সন্তানকে ছেড়ে অপরের সন্তানকে বুকে তুলে নেয়, তার ছবি আমি কোনোদিন দেখিনি, দেখতে চাইও না। I hate her. I hate her! পৃথিবীর সব মা তার খোকার কচি হাত দুটো ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখায়। মার সে দাবি একদিন পূরণ হয়। খোকা হাঁটে, মা বলে ডাকে। আমি তোমার সে দাবি পূরণ করেছি মা, কিন্তু তুমি আমার দাবি মেটাওনি। জ্ঞান হবার পর দাদুর কাছে বারবার জানতে চেয়েছি আমি কে, কি আমার পরিচয়, কিন্তু জবাব পাইনি। শুধু জেনেছি তুমি আমার মা, কিন্তু মা হয়েও কোনোদিনও তুমি আমাকে খোকা বলে ডাকোনি। তোমার মুখে খোকা ডাক শোনার জন্যে আমায় আর কত কাল অপেক্ষা করতে হবে বলো মা, বলো কবে তোমার দু হাত বাড়িয়ে আমাকে বলবে হায় খোকা, হায় আমার বুকে, হায়।